স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। লেবার ডের বিশেষ ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। লেবার ডে আমেরিকা এবং কানাডায় প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার দিনটি পালিত হয়। এটি মূলত শ্রমিকদের এবং শ্রম আন্দোলনের সম্মানে উদযাপিত একটি বিশেষ দিন। শ্রমিকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে 1980-র দশকে শুরু হয় এবং 1894 সালে এটি এই দেশের একটি ফেডারেল ছুটির দিন হিসেবে ঘোষিত হয়। লেবার ডে সাধারণত শ্রমিকদের অধিকারের জন্য সংগ্রামের একটি প্রতীক হিসেবেই দেখা হয়। এটি শ্রমিকদের কাজের অবস্থার উন্নতি, সাপ্তাহিক কাজের সময় নির্ধারণ এবং অন্যান্য শ্রমিক অধিকার সংক্রান্ত বিভিন্ন আন্দোলনের অংশ হিসেবে উদযাপন করা হয়। এছাড়াও লেবার ডে গ্রীষ্মকালীন ছুটির শেষের প্রতীক হিসেবেও বিবেচিত হয় এবং অনেকেই এটিকে পিকনিক, বারবিকিউ, প্যারেড এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেন। 1882 সালে নিউ ইয়র্ক শহরে প্রথম লেবার ডে প্যারেড অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 10,000 শ্রমিক অংশ নিয়েছিলেন এবং এর পরের বছরগুলোতে এই ধারণাটি দ্রুত জনপ্রিয়তা পায় এবং অন্যান্য শহরেও শ্রমিক সংগঠনগুলো তাদের শ্রমিকদের স্বার্থে এই দিবসটি পালন করে। আমরাও পালন করছি এবং লেবার ডে আদ্যপান্ত নিয়ে কতটুকু শ্রমিকদের অধিকার বাস্তবায়িত হলো এবং আজকের দিনে এসে আসলে এই দিবসটির গুরুত্ব কেমন, সেই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমার সঙ্গে রয়েছেন আসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন, তিনি লেবার ইউনিয়ন লোকাল 1407 এর প্রেসিডেন্ট এবং ডিসি 37 ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন। আমার সঙ্গে আরো একজন রয়েছেন আসালের ন্যাশনাল সেক্রেটারি এবং রিচমন্ড কাউন্টি ডেমোক্রেটিক পার্টি লেবার চেয়ার এবং নিউ ইয়র্ক স্টেট পাবলিক এমপ্লয়ি ফেডারেশনের লিডার। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই মাফ মিসবাউদ্দিন, আপনাকে দিয়েই শুরু করব। লেবার ডের ইতিহাস সম্পর্কে একটু সংক্ষেপে জানার চেষ্টা করছিলাম আমরা। আজকের দিনে এসে আসলে এই দিনের গুরুত্ব কতটুকু? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং টিভিএন শ্রোতা মণ্ডলী যারা দেখছেন, যারা পরে দেখবেন, সবাইকে ধন্যবাদ এবং কলা কৌশলীকে ধন্যবাদ। লেবার ডে আমেরিকান কনটেক্সটে এবং সারা ইউরোপব্যাপী সারা দেশগুলিতে এই দুই ধরনেরই লেবার ডে পালিত হয়। আপনারা জানেন, লেবার ডে আমরা যখন দেশে ছিলাম মে 1 ছিল লেবার ডে, কিন্তু আমেরিকাতে আপনি আপনার ইতিহাসে বলছেন যে লেবার ডে 1882 থেকেই মোটামুটি নিউ ইয়র্ক সিটিতে প্রথম পালিত হয়। এটা শুধুমাত্র লেবারদের সাকসেস এবং লেবারদের যে বেনিফিট তারা সংগ্রহ করে ওভার দি ইয়ার্সে, সেটা সেলিব্রেশনের জন্যই তারা এই দেশটাকে, এই ডেটটাকে তারা সিদ্ধান্ত নেয় এবং সেভাবে সেলিব্রেট করতেছে। আমেরিকাতে সেকেন্ড মানডে অফিসিয়ালি, যেটা আপনি বললেন 1884-এ কি এটাকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয় এবং নিউ ইয়র্ক সিটি সহ আমেরিকার 1882-তে সব স্টেটগুলিতেই মোটামুটি চালু হয়। বাই 1894-এ পুরো আমেরিকা ব্যাপী সেপ্টেম্বরের ফার্স্ট মানডে এটা পরিচালিত হচ্ছে। না, এখন আমাদের এই লেবার আন্দোলনের মাধ্যমে what we achieved is very appreciable in the context of labor movement, and that is why, you know, those who have a union, আমেরিকাতে যাদের ইউনিয়ন আছে তাদেরকে বলা হয় মিডল ক্লাস। এই মিডল ক্লাস শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকাতে সবচেয়ে রিচ হচ্ছে টপ 1%, এরপরে সবচেয়ে পুয়ার হচ্ছে বিলো 40%. In between those people are middle class, and these middle class came out of the labor movement because you work 40 hours a day, 40 hours a week, you have a fixed salary, you have a fixed benefits, and every year that salary goes up by the negotiation. No other employer gives you money automatic other than the labor union when we negotiate, either with the public or private sector, only then we get money. এখন বিষয়টা হচ্ছে শুধু যে লেবার মুভমেন্টের মাধ্যমে আমরা লেবার ইউনিয়নের সাথে যারা জড়িত তারাই যে বেনিফিট পাচ্ছে তা না। এর মাধ্যমে আপনি যে টিভিএনে চাকরি করেন, আপনার একটা বেনিফিট আছে এই জন্য যে আপনি এখানে প্রতিদিন 8 ঘন্টা কাজ করেন। আগে কিন্তু মানুষ 70 ঘন্টা কাজ করতো উইকে, এখন মানুষ মাত্র 8 ঘন্টা কাজ করে। আগে আওয়ারলি রেটের, যেমন ধরেন ফেডারেল আওয়ারলি রেট আমেরিকাতে এখনো $7.5 পার আওয়ার, কিন্তু আমরা স্টেটগুলিতে লেবার মুভমেন্টের মাধ্যমে, যেমন নিউ ইয়র্ক স্টেটে এখন $18 পার আওয়ার, এভাবে অন্যান্য স্টেটে তাদের সুবিধা মতো তাদের যতটুকু তারা মনে করে লিভিং অফ এক্সপেন্সের সাথে সামঞ্জস্য করে। তো এই যে এটা $18 হইল নিউ ইয়র্কে,
এখন একটা চায়ের দোকানে যে চাকরি করে সে $18 পায়, আর আমাদের যে সরকারি চাকরিগুলিতে নিম্ন স্তরের যে চাকরি সেগুলিতে $18 পায়। তাহলে লেবার মুভমেন্ট ইজ নট ওনলি বেনিফিটিং দি labor union people, it also benefits the entire community. So a labor union, wherever it is strong, the entire community, entire city, entire state get the benefits of it. সেজন্যই আমাদের নিউ ইয়র্ক স্টেটে আপনি দেখবেন around 3.8 million workers are unionized. That means এটাকে একটা ইউনিয়ন স্টেট বলা হয়, নিউ ইয়র্ক সিটিকে একটা ইউনিয়ন সিটি বলা হয়। এই জন্য যে এখানে ইউনিয়ন এবং নন ইউনিয়ন সবাইকে একই ধরনের বেনিফিট দিতে হচ্ছে এমপ্লয়ার, ওয়েদার দে আর প্রাইভেট সেক্টর অর দে আর ইন পাবলিক সেক্টর। তো আমরা মনে করি এই লেবার মুভমেন্টে 1 সেপ্টেম্বর যেটা আমরা উদযাপন করি ফার্স্ট মানডে অফ এভরি ইয়ার, অ্যান্ড অলসো আপনি বলছেন বিভিন্ন ধরনের উৎসবের মাধ্যমে করা হয়। আমরা লেবার ডে প্যারেড করি, আমেরিকাতে 5th অ্যাভিনিউতে খুব কম গ্রুপই অ্যালাউ করে লেবার ডে প্যারেড করার জন্য, কিন্তু লেবার ইউনিয়ন ইন নিউ ইয়র্ক সিটি does. This year we are going to do on Saturday, September 7th. So Monday we'll celebrate the Labor Day. As you said, we are busy. কারণ ওই দিনই আমরা আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করি, বন্ধু বান্ধবের সাথে মিট করি। কিন্তু শনিবারে গিয়ে আমরা 5th অ্যাভিনিউতে 46 থেকে 76 পর্যন্ত রাস্তায় আমরা করব, প্যারেড করব। তো এই প্যারেডে লক্ষ লক্ষ লোক থাকবে রাস্তার দুই পাশে, সাধারণ মানুষ যারা লেবার মুভমেন্টের মাধ্যমে বেনিফিট পাইছে। আর শ্রমিকেরা, আমরা যারা শ্রমিক, আমরা রাস্তায় হাঁটবো আমাদের ব্যানার নিয়ে। আমার মনে হয় সেদিনটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রাউড ফিল করি আমি, কারণ আমি গত 24 বছর যাবত আমার ইউনিয়নের প্রেসিডেন্ট হওয়াতে, তো আমি আমার লোকালকে নিয়ে ওই রাস্তায় হাঁটি। তো সেদিক থেকে এটুকু বলবো, পৃথিবীতে এর থেকে বড় আনন্দের আর কোনো জিনিসই হতে পারে না। তা আমি মনে করি লেবার মুভমেন্টের মাধ্যমে এই লেবার ডে পরিচালনা এবং আমরা যেটাকে উপভোগ করতেছি প্রতি বছর, এটা শুধু আমাদেরকে রিমাইন্ড করে যে come to the labor movement, get a union job, change your life, fulfill your American dream. That is what is all about Labor Day. জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ করিম চৌধুরী। আন্দোলন হয়েছে, দিনে দিনে অনেক পরিবর্তন এসেছে, আপনারা এখন এসে কাজ করছেন, আওয়াজ তুলছেন। এই যে সবকিছু হচ্ছে, সংগঠন পরিচালিত হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, সবকিছু হচ্ছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার কতটুকু প্রতিষ্ঠা হলো? ধন্যবাদ আপনাকে। দেখুন, 1800 শতাব্দীতে যখন শিল্প বিপ্লব, 17th সেঞ্চুরির পরবর্তীতে যখন শিল্প বিপ্লবের ধারা ক্রমান্বয়ে অগ্রসর হতেছিল, তখন থেকেই কিন্তু শ্রমিকদের প্রতি বঞ্চনা শুরু হয়। যখন মানুষ তার গৃহস্থালী কাজের পরিবর্তে পরিবারের প্রয়োজনের বাইরে যখন উৎপাদনের দিকে চিন্তা করলো, কমার্শিয়াল প্রোডাকশন যেটা, সেই ক্ষেত্রেই আসলো শিল্প বিপ্লবের ধারা। এবং সেখান থেকেই শ্রমিকদের প্রতি যে বঞ্চনা, শোষণ, এবং আপনি যদি শ্রম আন্দোলনের ইতিহাস দেখেন তখন দেখবেন যে সারা বিশ্বব্যাপী শ্রমিকদের প্রতি বিভিন্ন ধরনের বঞ্চনা এবং তাদের প্রতি যে এক্সপ্লয়টেশন করা হয়েছে সেটা অত্যন্ত নির্মম। আপনি দেখবেন একজন ছেলে এবং মেয়ের যে পারিশ্রমিক, সেখানে যেমন ভিন্নতা সৃষ্টি করা হয়েছে, এবং কি অপ্রাপ্তবয়স্ক 5 থেকে 6 বছরের বাচ্চাদেরকেও আপনি জানেন যে একসময় শিল্প বিপ্লবের শুরুতে কাজে নিয়োগ করা হতো, এবং তাদের কাজের বিনিময়ে যে পরিমাণ পারিশ্রমিক বা লাভের যে অংশটা, যে পরিমাণ পারিশ্রমিক তারা ন্যায়গতভাবে পাওয়ার, সেটাই তারা দিত না। এতেই করে যে ন্যায্য অধিকারের জন্য, বাঁচার জন্য মানুষের মাঝে যে একতা, ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই থেকেই আসলে ইউনিয়নিজম, যে ঐক্যের ডাক এসেছে। সেই ঐক্যের ডাক এক সময় একটা পর্যায়ে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে, বিশেষ করে ইউরোপ থেকেই এটা শক্তিশালী হতে থাকে। আজকে যে ইউনিয়ন আমরা দেখি সেটা মূলত শুরু হয়েছে 1800 শতাব্দীর দিকে, এবং সেই ক্ষেত্রে শিল্প বিপ্লব তখন অনেকটা দ্রুতই আগাচ্ছে। এই ক্ষেত্রে শ্রমিকের বঞ্চনা, নিরাপত্তাহীনতা, এমনকি শিল্প মালিকরা শ্রমিকদের উপরে যে কোনো ধরনের শারীরিক অত্যাচার, অবিচার সবকিছুই করতে পারত। শ্রমিকরা এই নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ হয় কর্মজীবী মানুষগুলো, তখন তাদের মাঝে এই লেবার মুভমেন্টের ধারণাটা এক শক্তিশালী হয়, ইউনাইটেড হয়। এবং এই আন্দোলনের ফলশ্রুতিতে মেজভাই একটু আগে বলতেছিলেন যে
1882 সালে এখানে সেপ্টেম্বরের 5 তারিখে, যেটা আমাদের সিটি হল থেকে ইউনিয়ন স্কোয়ার পর্যন্ত আপনি বলছেন 10,000, আসলে 10,000 না, ঐতিহাসিকটা বলছে, আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেটা 20,000-এর মতো, ডাবল, 100% মোর শ্রমিক সব দিক থেকে যোগ দিয়েছে। কিন্তু ওই সময় এই তথ্যগুলো সংগৃহীত করার মতো কোনো আজকের যে আপনাদের কাছে টুলস রয়েছে এই টুলস গুলো ছিল না, যার ফলে সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই সেপ্টেম্বরে আমাদের যে লেবার ডে আজকে পালন করে সেটা কিন্তু এই নিউ ইয়র্ক সিটি থেকেই, তখন বলা হতো সেন্ট্রাল লেবার ইউনিয়ন। আজকে আমরা আমাদের এরকমই আদলেই নিউ ইয়র্কে এখন আছে, সারা বড় বড় শহরেই আছে, আমরা বলে থাকি নিউ ইয়র্ক সিটি সেন্ট্রাল লেবার কাউন্সিল। ওই সময়ে সমস্ত ইউনিয়নগুলোর তত্ত্বাবধানে মানে ঐক্য একটা আমব্রেলা অর্গানাইজেশন ছিল নিউ ইয়র্ক সিটি লেবার ইউনিয়ন। আর সেই নিউ ইয়র্ক সিটি লেবার ইউনিয়নের নেতৃত্বে তারা অর্গানাইজ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে নিউ ইয়র্ক সিটির জনগণ পার্টিসিপেট করেছে সেই আন্দোলনে। এবং এই বিশাল যে প্রটেস্ট, সেই প্রটেস্টের ধারাবাহিকতায় কিন্তু 1894 সালে এসে আইন হয়েছে জুলাইতে, এবং সেটা সারা দেশে 50টি স্টেটেই সেটা এখন সরকারি মানে ফেডারেল কেন্দ্রীয় সরকারের একটা ছুটির দিন হিসেবে ঘোষিত। আমি আরেকটু পিছনে যাই, আপনি দেখেন বিভিন্ন স্টেটে যখন অরেগন একটা ফার্স্ট স্টেট, যেটা 1887 সালে, মেজোভাই কারেক্ট করবেন যদি কোনো, 1887 সালে অরেগন ছিল প্রথম স্টেট, এবং এর পরবর্তীতে 94-এর ভিতরে কিন্তু 22টা স্টেট অলরেডি তাদের রাষ্ট্রকে লেবার ডে হিসেবে ঘোষণা করে দিয়েছে একটা দিন। কিন্তু লেবার ডে পর্যন্ত আসতে অর্গানাইজড লেবার ইউনিয়নকে এই যে সম মুভমেন্টের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কি ধরনের ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। বিশেষ করে আজকের এই দিনে আমরা গভীরভাবে স্মরণ করি আমাদের আফ্রিকান যে সমস্ত ভাই বন্ধু রয়েছেন, যাদের ত্যাগ রক্ত শ্রমের বিনিময়ে আজকে এই লেবার ইউনিয়ন আমরা সেলিব্রেট করি লেবার ডে। এবং অনেকেই যখন সেলিব্রেট করে, আমি আমার ইউনিয়নের যখনই কোনো কথাবার্তা হয়, সেমিনার হয়, আলোচনা হয়, আমি সেলিব্রেটের পরিবর্তে আজকের আন্দোলনকারীদের, আজকের শ্রমিকদেরকে, আজকের ওয়ার্কারদেরকে আমরা স্মরণ করাইতে চাই কি রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই দিনটি অর্জিত হয়েছে। এবং আজকে যে মিডল ক্লাস, যে ইউনিয়নাইজড ওয়ার্কফোর্স, এটা কিন্তু হতো না। এখানে দুইটা ক্লাসে কিন্তু ছিল, শিল্পপতি আর শ্রমিক, ওয়ার্ক এমপ্লয়ি এন্ড এমপ্লয়ার। ইন দ্য মিডল ক্লাসের গ্রোথ করার কোনো সুযোগ ছিল না যদি এই শ্রম আন্দোলন না হতো। শ্রম আন্দোলনের মধ্য দিয়ে ন্যায্য পারিশ্রমিক, সেই 12 ঘন্টার পরিবর্তে আমরা এখন নিউ ইয়র্কে 7.5 ঘন্টা কাজ করি, 7 ঘন্টা কাজ করি, কেউ 8 ঘন্টা কাজ করে। এবং এর বাইরে গেলেই আমাদেরকে, যেহেতু আমাদের সিবি এর মধ্য দিয়ে আমরা কিছু অধিকার নিয়ে তাদের সাথে চুক্তিবদ্ধ আছি, আমাদেরকে অতিরিক্ত পারিশ্রমিক বা সুযোগ সুবিধা দিতে হয়। এমনকি রাতে এবং দিনের পরিশ্রমের ভিতরে আমাদেরকে একটা সুযোগ সুবিধা দিতে হয়। তা আমরা এই যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র সিক লিভ পাই নাই, ভ্যাকেশন ডে পাই নাই, কাজের মাঝে যে আমাদের 1 ঘন্টা আধা ঘন্টা করে একটু সময় দিয়ে আমাদের রেস্টের দরকার, আমরাও যে হিউম্যান, সেই জিনিসগুলো আদায় করে এনেছি। কিন্তু আন্দোলন থেকে যদি এই শ্রমিক ইউনিয়নগুলো, কর্মজীবী মানুষগুলো যখনই ইউনাইটেড হতে পারবে না, তখনই কিন্তু আমাদের এমপ্লয়ার যারা রয়েছেন, যারা উপরের শ্রেণী, শিল্প শ্রেণী, কর্পোরেট পাওয়ার্স, তারা কিন্তু সেটাকে গ্রেপ করবে। আপনি দেখেন আমেরিকার শ্রম আন্দোলনে আমরা কিন্তু দিন দিন পিছিয়ে যাচ্ছি। যতই আমরা চেষ্টা করছি, এখন সাউথ এশিয়ানদেরকে আমরা আসলের মধ্য দিয়ে অর্গানাইজ করার চেষ্টা করছি, কারণ আমরা জানি হোয়াট ইজ এ হেড উইদাউট লেবার মুভমেন্ট, হোয়াট দ্য বেনিফিটস ইউ আর এনজয়িং, ইট উইল নট বি দেয়ার, দে উইল কাট। আপনার এখানে এখন বলে যে রাইট টু ওয়ার্ক স্টেট, আপনি যদি এই ধারণার সাথে একটু পরিচয় হন, রাইট টু ওয়ার্ক স্টেট মিনস you do not have any right for yourself, but you have right to work and they have right to fire you anytime, any moment without any reason. So those are anti-union state. আমেরিকায় আপনি দেখেন এখন মাত্র 11.2% ইউনিয়নাইজড। আমাদের সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষের মাঝে মাত্র 11.2% হলো যে ইউনিয়নাইজড এমপ্লয়ি। এটাকে আমরা অনেক দূরে নিতে হবে। অনেক দেশ সেখানে রয়েছে, কতগুলো দেশ যাদের 65 থেকে 94% পর্যন্ত ইউনিয়নাইজড এমপ্লয়ীদের ভিতরে মোটামুটি সবাই ইউনিয়নাইজ, যার ফলে তাদের জীবনযাত্রা কিন্তু অনেক সুন্দর, অনেক মার্জিত, এবং মিডল ক্লাসটা সেখানে খুবই শক্তিশালী। আমরা চাই এই আমেরিকার মাটিতেও
শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে, ইউনাইটেড হওয়ার মধ্য দিয়ে, এবং আমরা যদি একতাবদ্ধ হই, আমাদের দাবি যেমন আদায় হবে, এদেশের অর্থনীতি, সমাজনীতি এবং রাজনীতিতে শ্রমিকদের যদি সক্রিয় ভূমিকা থাকে, এদেশটা আর অনেক সুন্দর হবে এবং এদেশের মানসিক জীবনযাত্রার মান অনেক বেড়ে যাবে। যেটা অন্য অন্য দেশে, আপনাকে একটু পরেই বলবো, আবার কিছু দেশের নাম বলবো, সেখানকার মানুষের জীবনযাত্রা কিভাবে চেঞ্জ হয়েছে শুধুমাত্র শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে, এবং এতে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এবং কি সমগ্র জাতি উপকৃত হয়। ধন্যবাদ। জি, নিশ্চয়ই। আমি আবারও আসবো আপনার কাছে মাহফুজ মিসবাহউদ্দিন। আমরা মোহাম্মদ করিম চৌধুরীর কাছে যেটি শুনছিলাম, এই যে আন্দোলনের কথা বলছি এবং আমরা যে লেবার ডে পালন করছি প্রত্যেক বছর, এই লেবার ডে যে উদযাপন, এটি আমাদের দেশের সামাজিক এবং সাংস্কৃতিক যে প্রেক্ষাপট, সেখানে আসলে কতটুকু ভূমিকা রাখছে? আমাদের দেশ বলতে আমরা যদি প্রথমে আমেরিকার কথাই বলছি, সেটা একেবারে ক্লিয়ার। আপনি দেখবেন করিম খুব সুন্দরভাবে বলছে যে রাইট টু ওয়ার্ক। আমেরিকাতে মোট 50টা স্টেট, এর ভিতরে 28টা হচ্ছে রাইট টু ওয়ার্ক। এর রাইট টু ওয়ার্ক স্টেটে নো রাইট ফর দি ওয়ার্কার্স, বাট they gave the name right to work. So as Karim bhai mentioned that they can come in the morning on a Monday, Friday they can go home, and from next Monday they don't have to come anymore. They are fired. কিন্তু ইউনিয়নাইজড অর্গানাইজেশন গুলিতে আপনি কাজে ঢুকলেন, 1 বছরের ভিতরে প্রফেশনারি পিরিয়ড শেষ হলো, আপনি পার্মানেন্ট হইলেন, এই যাও, মানে আমি বলি, আমরা অনেক সময় বলি যে কিয়ামত না হওয়া পর্যন্ত এই জব যাবে না। দিস ইজ দি গ্যারান্টি এ পার্সন নিড। কারণ আমার একটা পরিবার আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা মর্টগেজ আছে, আমার বিভিন্ন খরচ আছে। কয়দিন পর যদি আমি জব থেকে ফায়ার হয়ে যাই, তাহলে হাউ আই এম গোনা ম্যানেজ? সো আই বিকাম হোমলেস। দ্যাট ইজ দি প্রবলেম। তো আপনি দেখেন লেবার ইউনিয়ন এই দেশে কতটুকু কাজ করে। লেবার ইউনিয়ন এই দেশে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই। আপনারা রাজনৈতিক দলের কর্মীদের সাথে আমরা জড়িত নাই, কিন্তু রাজনীতিতে যারা অংশগ্রহণ করে ভোটে দাঁড়ায়, যেমন এখন ডেমোক্রেট এন্ড রিপাবলিকান ভোটে দাঁড়াইছে, তাদের থেকে আমরা যে আমাদের জন্য আমাদের কথা শুনবে, জনগণের উপকার করবে, শ্রমিকদের উপকার করবে, তাকেই আমরা সাপোর্ট করতেছি। সাপোর্ট শেষ, ইলেকশন শেষ, তারপরে আমরা তার বিরুদ্ধে লাগতেছি। কেন? তাকে যদি আমরা প্রশ্নের ভিতরে না রাখি, অ্যাকাউন্টেবিলিটিতে না রাখি, তাহলে সে কিছুই করবে না যা সে প্রমিস করছে। আপনাকে বলি, কর্মী বলতেছিল 11.2, it is in fact 13.4 million now. It used to be 19.8 million. So what happened? Every big corporation, like Amazon is the highest, Walmart is the highest employer in America, but they don't want a union. They're opposing union. Why? Because if they have union, they have to give them benefits. They will not be begging to them for a job. এবং সেজন্য আপনি দেখেন আমেরিকাতে, আমরা বাংলাদেশ থেকে যারা আসছি, উইথিন 10 years আমরা চেষ্টা করি একটা বাড়ি কেনার জন্য। আমেরিকার ছেলেমেয়েরা 30 বছর একটা বাড়ি কিনতে পারে না, অথচ ওরা আমাদের থেকে বেশি টাকা রোজগার করে অনেক ক্ষেত্রে। এর কারণ হলো সরকারিভাবে তাদের, বেসরকারিভাবে তাদের যে জব, এই জবের কোনো নিশ্চয়তা নাই, সেজন্য তারা পারে না। কিন্তু ওই যে 13.4 million পিপল যারা unionized, they have the job security, they can do it. আমেরিকাতে আমি আপনাকে একটা এক্সাম্পল দেব এইভাবে, চেজ ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, they are the biggest bank. So 3 years ago, I have the statistics for 2022. In 2022, they charge poor people for writing a check or withdrawing a money $30 billion. Why? Because you don't have enough money. You are poor. You don't have $1,500 in the balance. So if you are less than $1,500, they charge you money. At the same time, they laid off 30,000 tellers, those who work in the queue. আপনি যখন ব্যাংকে যাবেন, এরা কারা? এরা পুয়ার এমপ্লয়ি, ঘন্টায় $14 এখনো পায় না। এই যত ব্যাংকে দেখবেন, যতগুলি কিউতে কাজ করে, উইন্ডোতে কাজ করে, এই বেচারাদের বেতন $30,000-35,000। তারা আরেকটা চাকরি করে, কিন্তু তারা লে আপ করলো 60,000। At the same time, they charge the poor people 30,000. এখন মনে করেন যদি সিটি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, চেজ, ওয়েলস ফার্গো, এখানে যদি ইউনিয়ন থাকতো, they could not make that $30 billion like that. They could have given it to the union. Union people would have been benefited. Hundreds of people can save their job. তো সেই জন্য labor movement is the most essential for a country to grow.
টু ডু দি ডেভেলপমেন্ট। এখানে যত কনস্ট্রাকশন কাজ দেখতেছেন সবগুলি ইউনিয়নাইজ লেবাররা করে। সেজন্য এটা একবার ওয়ান্স ইট ইজ কনস্ট্রাক্টেড ইট ইজ দেয়ার ফর 200 ইয়ার্স। আমাদের দেশে পোল কয়দিন পরে ভেঙে পড়ে, এখানে সে ধরনের ঘটনা খুবই কম। সেজন্য এবার ইনফ্রাস্ট্রাকচার বিলটা পাস হয়েছে, তারা $1.35 ট্রিলিয়ন দিয়ে সমস্ত রাস্তাঘাট যেটা 100-150 বছর আগে করা যেটা করা হবে। তো আমাদের বক্তব্য, লেবার মুভমেন্ট, উইদাউট দি লেবার মুভমেন্ট মাস পপুলেশন, যারা ইমিগ্রেন্ট, যারা আমরা বাংলাদেশ থেকে আসছি বা অন্য অন্য কান্ট্রি থেকে যারা আসছি, এরা যারা মাইনরিটি ইন আমেরিকা, হ্যাজ নো প্লেস অ্যাজ লং অর আনটিল ইউ হ্যাভ এ লেবার ইউনিয়ন জব। বিকজ আপনার যে আমেরিকাতে আসছেন আমেরিকান ড্রিম ফুলফিল করবেন, এখন ড্রিম ফুলফিল করার জন্য আপনার সেই সুযোগগুলি দরকার। এই সুযোগগুলি আসবে একটা ইউনিয়ন জবের মাধ্যমে। তো সেটাই আমরা করিম ভাই এবং আমি, আপনারা তো জানেন, আমরা ওই আসালের আমাদের ইন্ট্রোডাকশন দিলেন, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ানের মাধ্যমে আমরা 21টা চ্যাপ্টার, এখন আমরা 11টা স্টেটে কাজ করতেছি। আমরা একই কাজই করতেছি, লোকদেরকে এনকারেজ করতেছি যে দি জব দ্যাট ইউ ডু, ইজ ইট এনাফ ফর ইউ? ইফ নট দেন ট্রাই সামথিং এলস, লেট আস হেল্প ইউ টু গেট। লাস্ট ইলেকশনে আমরা আসালের পক্ষ থেকে আমরা বাইডেন ফর আসাল, তো সেখান থেকে আমাদের আসাল ফর বাইডেন, এখান থেকে আমাদের দুইজনে বাইডেনের অফিসে মানে হোয়াইট হাউসে চাকরি পাইছে। তো সে দুইজনই অত্যন্ত কোয়ালিফাইড ওনারা, কিন্তু ওনারা আসালের মেম্বার। আমরা বলতে চাচ্ছি এবার যদি আসার পর হ্যারেস করছি আমরা, সেটা যদি হয় সেখানে আমাদের কিছু লোক ঢুকাইতে পারবো আমরা। এই যে আস্তে আস্তে আমরা অপরচুনিটি তৈরি করতেছি, আমরা চাচ্ছি যে জনগণ বুঝতে হবে যে যদি লেবার ইউনিয়ন আর লেবার মুভমেন্টের সাথে জড়িত থাকে আমরা কমিউনিটিকে সাহায্য করার চেষ্টা করি, সেখানে সাকসেস বেশি হবে। কারণ আমাদের কাছে এমন কেউ নাই যে বিলিয়নিয়ার সে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিবে আমরা কমিউনিটি কাজ করব। আমরা যেতে হবে দেশে যারা পাওয়ারে আছে তাদের কাছে গিয়ে তাদের মাধ্যমে টাকা অ্যালোকেট করে আমাদের কমিউনিটির কাজগুলো করে নিতে হবে। তো এইভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে লেবার মুভমেন্টের যে বেনিফিট, everyone who is sitting at home and who is working 24 hours to have the livelihood can get the benefit out of it. তো সেটাই আমাদের কাজ। আমরা মনে করি লেবার মুভমেন্ট ইজ দি ফিউচার অফ দিস কান্ট্রি। এবং গত 4 মাস আগে ওয়াল স্ট্রিট জার্নালে একটা পোল করছে। এই পোল করে আমেরিকা থেকে জিজ্ঞাসা করেছে, ডু ইউ থিঙ্ক লেবার মুভমেন্ট ইজ নিডেড ইন আমেরিকা? 76% young generation responded that yes, we support labor movement and there should be, every job should have a union. তো এবার যদি হ্যারিস হয়, আমার মনে হয় লেবার এটা ইউনিভার্সাল লেবার হবে। এই জন্য যেখানেই চাকরি করবেন সেখানে ইউনিয়ন হবে, এটা আর হওয়ার কথা। যদি হয় ভালো, আর আমরা আশা করি যে কামালা হ্যারিস উইল বি দি প্রেসিডেন্ট। জি, নিশ্চয়ই আমাদের আলোচনা চলবে। একটি বিরতির সময় হয়ে গেছে, দুজন অতিথি আমাদের সঙ্গে থাকবেন, আমরা বিরতিতে যাব। তবে তার আগে একটু ছোট্ট করে মোহাম্মদ করিম চৌধুরী আপনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে আপনারা শ্রমিকদের অধিকার বাস্তবায়নে নানাবিধ কাজ করছেন, কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদেরকে হতে হয়? দেখুন, এখানে এমপ্লয়ার, প্রত্যেকটা এমপ্লয়ার তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যখন আমাদের সাথে নেগোসিয়েশন করে, আমরা যখন এমপ্লয়ীদেরকে অর্গানাইজ করে তাদের দাবি দাওয়া নিয়ে তাদের কাছে যাই, সব ক্ষেত্রেই সব সময়ে একটা জিনিস, যেমন করে আমার ইউনিয়নের যেটা নিউ ইয়র্ক স্টেট পাবলিক এমপ্লয়ি ফেডারেশন, যেটা নিউ ইয়র্ক স্টেটের অ্যারাউন্ড 56,000 হোয়াইট কালার এমপ্লয়ি, এখানে অসংখ্য ডাক্তার রয়েছেন, অসংখ্য সায়েন্টিস্ট রয়েছেন, অসংখ্য উকিল রয়েছেন, ইঞ্জিনিয়ার, সব এরকম সবাই আছেন সেখানে। সেই ইউনিয়নের যখন নেগোসিয়েশনে আমরা বসি, তো সেই ক্ষেত্রে সব সময় তারা একটা জিনিস ব্যবহার করতে চায় যে এর চেয়ে অনেক কম পারিশ্রমিকে আমরা লোক পাওয়া যায়। তারা এই ডিফেন্সটা আমাদেরকে দেয় যে তোমরা তো অনেক বেশি, তো দেখো বাইরে এরকম কাজ করলে ঘন্টায় $50 পায়, তোমরা $75 পাওয়ার পরেও তোমরা বলতেছো আরো বেশি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যুক্তি দিয়ে আমরা বুঝাই যে আমরা যে কাজটা করি, যে প্রফেশনালিজম, যে প্রোডাক্টিভিটি, যে কোয়ালিটি অফ আওয়ার ওয়ার্ক, এবং সেখানে সরকার কিভাবে টাকা বাঁচাচ্ছে। কেননা ওই যে মেজো ভাই একটু আগে বলছিল, আমাদের দেশে একটা কাজ করার পরে দেখা যায় যে বলা হয়েছিল হয়তো 100 বছরের কথা,
কিন্তু 25 বছর যাওয়ার পরেই হয়তো পুরাই ধ্বংস হয়ে গেছে, অথবা মেরামত করতে যায় আরো অনেক গুণ বেশি টাকা খরচ করা হচ্ছে, কেননা সেটা তো ইউনিয়নাইজ দিয়ে কাজ করা হয়নি। যদি ইউনিয়নাইজ লেবার দিয়ে কাজ করানো হয়, সেই ক্ষেত্রে ইউনিয়ন শুধুমাত্র নিজের বেতনের জন্যই কাজটা করে না, কাজটা করে দেশের কথা ভেবে, তার এমপ্লয়ারের কথা ভেবে, এবং লং টার্ম কি হবে, কারণ তাদের ইউনিয়নের মেম্বারদেরও সুনাম জড়িত। তো আমরা যে সমস্যাটা ভুগি সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেনিফিটের জন্য, যেমন ক্যাশ স্যালারির কথাটা আমরা নেগোশিয়েট করি হার্ডলি, কারণ কস্ট অফ লিভিং যেটা আজকের দ্রব্যমূল্য, ইনফ্লেশন সবকিছু মিলিয়ে যে জিনিসটা, সেই জন্য আমরা দাবি করে থাকি। যেমন নিউ ইয়র্ক স্টেটের মিনিমাম স্যালারি ছিল আজ থেকে মাত্র 3 বছর আগেও $7.50, $7.50। সেটাকে আমাদের আন্দোলনের মুখেই আমরা সেটাকে আজকে এখন আপনি $19 নিচে পাবেন না, যদিও $17 সাম সেন্টস হলো যেই মিনিমাম স্যালারি ইন নিউ ইয়র্ক, কিন্তু $19 $20 লোক পাওয়া যাচ্ছে না। এই যে একটা সফলতা আমাদের আসছে, কারণ আমাদের যুক্তির আলোকে আমরা যে বাস্তব চিত্র তুলে ধরি এবং সরকার কোথায় ফান্ডটা রাখে সেটা আমাদেরকে একটা বুঝতে হবে। মনে করেন নিউ ইয়র্ক স্টেটের এমপ্লয়ীদের জন্য যে বিশাল বাজেট, কর্মচারীদের জন্য তাদের, সেই বাজেটে তারা অনেক সময় তারা দেখায় যে আমাদের টাকা শর্ট আছে, ডিফিসিয়েন্সি বলে আর কি, বলে যে বাজেট ডিফিসিয়েন্সি, আমরা এই বছর তোমাদের ইনক্রিজ দিতে পারবো না, তোমাদেরকে রেজ দিতে পারবো না, অথবা তোমাদের বেনিফিটটা একটু কমাতে পারে। দেখবেন অনেক সময় নেগোসিয়েশনের ক্ষেত্রে তারা বলে যে ঠিক আছে তোমাদেরকে আমরা 3% রেজ করে দিলাম, কিন্তু ওই যে 1% তোমাদের হেলথ কেয়ারের ক্ষেত্রে তোমরা একটু কন্ট্রিবিউট করতে হবে, যেমন আমাদেরকে হেলথ কেয়ার বেনিফিট আমাদেরকে যেটা দেয়, তো এই হেলথ কেয়ার বেনিফিটের ক্ষেত্রে তারা একটু কমাতে চায়, যার ফলে আমাদেরকে একটু ডিপ্লোম্যাটিক হতে হয়। আমরা এই চ্যালেঞ্জগুলো নেই এবং প্রফেশনালি সেটা ম্যানেজ করি। দুই পক্ষই তার একটা এটাকে বলে যে পরস্পরের প্রতি বিশ্বাস এবং আস্থার সাথে যে নেগোসিয়েশন, যেটা আমরা বলে যে কালেকটিভ বার্গেনিং, যেটা শুধুমাত্র আমার স্বার্থে আমি দেখছি না, আমার এমপ্লয়ারের স্বার্থ এবং ওভারঅল পারফরমেন্সের কথাও ভাবছি, কি প্রোডাক্টিভিটি আমি তাকে দিব, এর পরিবর্তে সে কি দিবে। এই যুক্তিগুলো দেওয়ার জন্য আমরা যে চ্যালেঞ্জটা ফেস করি আমাদের এমপ্লয়ারের কাছ থেকে, সেই চ্যালেঞ্জ থেকে মোকাবেলা করার জন্য আমাদেরকে অনেক স্টাডি করতে হয়, আমাদেরকে ডিফেন্সে যেতে হয়, এবং তাদেরকে ডিফেন্সে ফেলানোর জন্য আমাদেরকে কিছু কিছু কাজ করতে হয়। সেটা হতে হয় ডেটাবেস। যদি ডেটা সেটা সাপোর্ট না করে, অনেক সময় আমি দেখি যে অনেক শ্রমিক সংগঠন যা কিছু বলছে তার এমপ্লয়ারের কাছে, এমপ্লয়ারের পক্ষে সেটা মানা কখনোই সম্ভব না। অতএব আপনার যে চাওয়া পাওয়া সেটার সাথে এমপ্লয়ারের অ্যাবিলিটি, বাস্তবতা এবং আপনার এই ইউনিয়নের প্রতি মানুষের কি সমর্থন, সবকিছু মিলে। আমি শুধুমাত্র পাবলিক সেক্টরের এমপ্লয়ারের কথা বলছি না, আমি প্রাইভেট সেক্টরের কথা বলছি। সেই ক্ষেত্রে মনে করেন আমাজন, আমরা বললাম যে তোমার তো প্রতি বছরে বিলিয়ন বিলিয়ন ডলার তোমরা প্রফিট করতেছো, জেনারেট করতেছো, why not you give it's simple, a normal portion of your profit to your employee, so that their lifestyle will be a little bit better. Give them a little bit healthcare benefit, offer them pension, offer them something else, lunch during the hard work time. We are doing this thing. Kintu if we are asking for too much money, we are asking there is এটাকে বলে combined benefit, যেটা প্যাকেজ, ওই প্যাকেজ বেনিফিটটা যখনই আমরা খুব বেশি করে ফেলবো তখন দেয় না। আর যখনই আমরা শুরুটাতে ন্যায্যতার ভিত্তিতে আমরা আলোচনা করি, তখন দেখা যায় অনেক ক্ষেত্রেই এমপ্লয়াররা রাজি হচ্ছেন, কারণ তারা সবচেয়ে বেশি বেনিফিট। আপনার একজন সুখী এমপ্লয়ি, হ্যাপি এমপ্লয়ি যে পরিমাণ প্রোডাকশন করে, একজন আনহ্যাপি এমপ্লয়ি উইল ওয়েস্ট ইউর টাইম, ইউর মানি, অ্যান্ড দে উইল এন্ডেঞ্জার দ্য সাকসেস অফ দ্য কোম্পানি। সো সেই ক্ষেত্রে আমরা বুঝাতে চাচ্ছি দ্য লেবার সাইকোলজি, হাউ এ কোম্পানি can be driven towards the success by giving a little bit of their profit to their hard worker. They are the backbone of the company, of the organization. সেই ক্ষেত্রে আমরা নেগোসিয়েশনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে, অনেক ডিপ্লোমেসির সাথে আমরা কাজ করে আজ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেট না, শুধুমাত্র আমেরিকার বিভিন্ন স্টেটে, যে সমস্ত স্টেটে ইউনিয়নকে সমর্থন করে যাচ্ছে, সেখানে আমরা সফলতার সাথে শ্রমিকদের পক্ষে কাজ করে যাচ্ছি। এবং শ্রমিকরা সেটা তাদের সমাজে, খেয়াল রাখবেন, যখন শ্রমিকরা একটু ভালো বেতন পায়, ভালো সুযোগ সুবিধা পায়, সেটা কিন্তু সমাজে অর্থনৈতিক এবং সামাজিক দুই দিক থেকে রিফ্লেক্ট করে। আরেকটা কথা আপনাকে শেষ করার আগে বলে যাই, খুবই গুরুত্বপূর্ণ, যে এখানকার শ্রমিক রাজনীতি, লেবার ইউনিয়নগুলো কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে না। রাজনৈতিক দল তাদের কাছে আসে, যখন রাজনৈতিক দলের প্রার্থী আমাদের কাছে আসে, তখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে লেবারদের জন্য কি করবা, শুধুমাত্র আমার ইউনিয়নের জন্য, আমার স্টেটের জন্য, ওভারঅল লেবারদের জন্য তোমার কি করা আছে। যেমন
চাক সুমন আমাদের কাছে যখন আসছিল এন্ডোর্সমেন্টের জন্য, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। ওভারঅল শ্রমিক শ্রেণীর জন্য তুমি কি করবা, সারা দেশে ফেডারেলি মিনিমাম ওয়েজ কিভাবে বাড়াবা, হেলথ ইন্স্যুরেন্সের জন্য কি করবা, পেনশনের জন্য কি করবা, আমাদের ছেলে মেয়েদের স্কুলের কস্ট যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করব, পাবলিক স্কুলের যে লেখাপড়া সেই ক্ষেত্রে কস্টটা কমায় রাখার জন্য তুমি কি করবা। অতএব বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করি। এই ক্ষেত্রে একটা সুবিধা অর্গানাইজ লেবার ইউনিয়নগুলো তাদের ভয়েসটা ইলেক্টেড অফিসিয়ালদের কাছে সিটি, স্টেট এবং ফেডারেল লেভেলে পৌঁছাতে পারে, কেননা তারা তাদের ইলেকশনের জন্য, তাদের নির্বাচনের জন্য লেবার ইউনিয়নের কাছে আসে সাপোর্টের জন্য, অর্থের জন্য এবং ভলান্টিয়ারের জন্য। এবং উই আর দ্য ওয়ান ইন দ্য ফিল্ড ওয়েল ট্রেন্ড to drive voters to the polling center. That's why we have a very strong voice, we have strong influence, and we can deliver. নিশ্চয়ই আমাদের আলোচনা চলবে, একটি বিরতির সময় হয়ে গেছে, দুজন অতিথির সঙ্গে থাকবেন। দর্শক, দ্য ভিউজ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা লেবারদের বিশেষ দ্য ভিউজ অনুষ্ঠানে আজকে কথা বলছি শ্রমিকদের আন্দোলন, অধিকার, স্বার্থ এই বিষয়গুলো নিয়ে। এই সংক্রান্ত আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন, মাহফুজ মিসবাউদ্দিন এবং মোহাম্মদ করিম চৌধুরী। আমরা আলোচনা শুরু করব। বিরতিতে যাবার আগে মোহাম্মদ করিম চৌধুরী যেটি বলছিলেন, আমি সেটা সূত্র ধরে মাহফুজ মিসবাউদ্দিন একটু আপনার কাছে আসবো। আমরা লেবার সাইকোলজির কথা শুনছিলাম যে আপনি যখন কর্মী কিংবা শ্রমিকদের জন্য একটা কমফোর্ট জোন তৈরি করবেন তখন প্রোডাক্টিভিটিটা বাড়বে, কাজের যে মান সেটির আসলে অনেক উন্নয়ন হবে। এটা যখন আপনারা মালিক পক্ষকে বোঝাতে যান তখন আপনারা নানান রকম চ্যালেঞ্জের মুখোমুখি হন। আপনারা চেষ্টা করেন এটা মালিক পক্ষকে বোঝানোর জন্য, কতটা বোঝাতে পারেন? আপনার অভিজ্ঞতা শুনবো। আপনি তো জানেন, আমি আগেও বলছি যে আমি গত 24 বছর যাবত একটা ইউনিয়নের প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন মিনস আই হ্যাভ টু ওয়ার্ক উইথ দি মেয়র and I have to also work with the state governor. So he has his own labor commissioner, mayor has his own commissioner. So we negotiate with them. This will be the most difficult part. Every few years contract হয় সাধারণত 3 হইতে 5 বছরের জন্য। তো একবার 3 বছরের কন্ট্রাক্ট করলাম বা 5 বছরের করলাম, সেটা কয়দিন পরে তো 3 বছর শেষ হবে, 5 বছর শেষ হবে। 5 বছর শেষ হওয়ার বা 3 বছর শেষ হওয়ার একটু আগ থেকেই আমরা আবার ডিমান্ড তৈরি করি, সেই ডিমান্ড আমরা প্রেজেন্ট করব। এবং সিটি এবং স্টেট অলসো তাদের ডিমান্ড আছে ব্যক্তিগত, তারা এমপ্লয়ার হিসেবে তাদের ডিমান্ডটা দিচ্ছে। আমি শুধু এখন সরকারি প্রেক্ষাপটটা আলোচনা করতেছি, কারণ যেহেতু আমি সরকারি ইউনিয়নের সাথে জড়িত। তো এখন আমাদের, আমি আপনাকে বলছি, ডিস্ট্রিক্ট কাউন্সিল 37টা হচ্ছে টোটাল আমার একটা ইউনিয়ন, 62টা ইউনিয়নের সমন্বয়ে গঠিত। এখন 62 ইউনিয়ন হওয়াতে কি বেনিফিট? কারণ আমরা স্ট্রঙ্গার, তাই না? আই এম নট ডুইং ইট অ্যালোন, আমি সবাইকে নিয়ে করতেছি। তো ওখানে যে 62টা প্রেসিডেন্টই এই কমিটির মেম্বার, নেগোসিয়েশন কমিটির মেম্বার। তো আমরা এখন সিটিতে গিয়ে বসবো, একটা প্লেস ঠিক হলো, ডেট ঠিক হলো, টাইম ঠিক হলো। তো সেখানে গিয়ে বসে আমরা প্রথম দিন আমাদের ডিমান্ডগুলো দিলাম। তাদের ওই দিন কোনো ডিমান্ড থাকে না, তারা ওই দিন সব শোনার পরে একটা কপি নিয়ে যাবে, তারা এবার এই ডিমান্ড অনুযায়ী তারা প্রস্তুতি নেবে, আগামী তারিখে তারা আসে বলবে। তো এখন আমরা বলছি যে হেলথ ইন্স্যুরেন্স ফ্রি থাকতে হবে, পেনশন ফ্রি থাকতে হবে এবং স্টেট ল দ্বারা পরিচালিত হবে, সিটির কোনো ল দিয়ে কার্যকরী হবে না। তারপরে আমরা বলতেছি অন্যান্য যত বেনিফিট আছে ইউনিয়নের, যেমন একেবারে লেখাপড়ার সুযোগ সুবিধা থেকে শুরু করে, আই গ্লাস থেকে শুরু করে, ডেন্টাল থেকে শুরু করে, এভরি বেনিফিটস রিলেটেড টু এ হিউম্যান বিং অ্যান্ড ফর এ ফ্যামিলি, উই ব্রট ইট দেয়ার। এবং স্যালারি বাড়ার ব্যাপারটা, এখন ওরা বলবে যে স্যালারি তো বাড়তে পারে না, এই জন্য যেমন গত কোনো কথা বলতেছি, এতদিন সিটি পে করতো $7 billion insurance premium for all city employees and retirees health insurance. সেটা বেড়ে গড়ত 3 বছরে ওই কন্ট্রাক্ট পিরিয়ডের ভিতরে এটা এখন $12 billion হচ্ছে। তাহলে $5 billion প্রিমিয়াম বেড়ে গেল। $5 billion প্রিমিয়াম বেড়ে যাওয়ার অর্থ হলো প্রত্যেক মেম্বারের জন্য তারা এখন বেতনের 30% পে করতেছে হেলথ ইন্স্যুরেন্সের জন্য। তো তারা বলতেছে যে তোমরা তো নেগোশিয়েট করো না এতদিন, আমরা অলরেডি তোমাদেরকে 30% মোর দিয়ে দিচ্ছি তোমাদের হেলথ ইন্স্যুরেন্স কভারেজের জন্য। পেনশনের জন্য তারা অনুরূপভাবে বর্তমানে 27% অফ দ্য স্যালারি দে পে টু দি রিজার্ভ অফ দি পেনশন। কারণ আপনি 20 বছর 30 বছর চাকরি করার পরে 62 বছর বয়সে আপনি যখন রিটায়ার করবেন,
আশা করা যাচ্ছে যে আপনি আরো 20 বছর বাঁচবেন, তখন তো তারা আপনাকে পেনশন দেবে। এইসব মিলাইয়া সিটি তখন আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করে। তো যেমন আজকে এই 24 বছরে ধরেন আমি 7টা কন্ট্রাক্ট সাইন করছি, 7টা কন্ট্রাক্টেই তারা নিয়ে আসছে যে এমপ্লয়িজ মাস্ট পে দ্য হেলথ ইন্স্যুরেন্স। আমরা যারা চাকরি করি তারাও হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হয় একটা অংশ। করিম ভাই স্টেটে চাকরি করে, ওনাদের কিন্তু দিতে হয় কিছু, তাও কিছু মানে কি $55,200 ফর ফ্যামিলি, আই থিঙ্ক লিটল লেস ফর ইন্ডিভিজুয়াল, something like that in your No, my family is way more now. Way more. আমরা এখন আমি আমার ফ্যামিলির জন্য এখন যেটা দিই around $800 per pay two paycheck per month. per month, তাহলে 9,600 আমরা এখন এক পেনিও দেই না সিটিতে যারা চাকরি করে। আচ্ছা, তো সেজন্য ওরা যখন ওই ডিমান্ডটা টেবিলে আনে আমরা চেষ্টা করি সেটাকে অ্যাভয়েড করার জন্য। আমরা তাদেরকে এইভাবে পয়েন্ট দিই যে তোমরা ফার্স্ট, আমি গত 10 বছরটা তাদেরকে বলি এইভাবে যে প্রথমবার তোমরা আমাদেরকে 84 মান্থসের জন্য 7 বছরের জন্য 1%, 1%, 1%, 1.5%, 2 and 3% দিচ্ছ। পরবর্তীতে 48 মাসের জন্য তোমরা আমাদেরকে 2, 2 and quarter, 3 দিচ্ছ। তো এই কন্ট্রাক্ট যদি তোমরা আমাদের 4 করে না দাও হেলথ ইন্স্যুরেন্স ছাড়া, তাহলে আমরা এটা মানি না। তো এরপরে আমরা কি করলাম, 3টে মিটিং এর পরে আমরা একটা র্যালি করলাম সিটি হলে তাদের এগেইনস্টে, এবং যত পলিটিশিয়ান আছে সিটিতে, যারা সিটি কাউন্সিল 51 জন, স্টেটে 150 জন অ্যাসেম্বলিম্যান, স্টেটে 63 জন সিনেটর, এদের সবাইকে আমাদের পক্ষে নিয়ে আসলাম। তো এখন এরাও আমাদের পক্ষে বলতেছে মেয়রকে যে প্রকার টাকা জোগাড় করতে হবে, টাকা পাইতে হবে, কোথা থেকে করা যায় দেখো। তো শেষ পর্যন্ত আমরা এবারকার কন্ট্রাক্টটা সেটেল করছি 5 বছরের জন্য 3, 3, 3 and 3/4. It is one of the best contract we can say last few months, last 10 years in fact. তো এখন এই যে নেগোসিয়েশন হলো, এর বিনিময়ে কি পাইলাম, এর সাথে আবার আমরা যোগ করছি যে রিমোট ওয়ার্ক, বাসা থেকে কাজ করতে দিতে হবে। তো এখন কিন্তু সিটি এমপ্লয়িজরা যাদের টাইটেল এলাও করে তারা বাসা থেকে 2 দিন কাজ করে আর 3 দিন অফিসে গিয়ে কাজ করে। তো সেটা একটা বেনিফিট আমাদের জন্য। তো এই যে বেনিফিট আছে, এখন তাদেরকে আমরা কি দিলাম, তাদেরকে এইটুকু দিলাম, প্যান্ডেমিক থেকে এই যাবৎ 22,000 লোক সিটি থেকে রিটায়ার করে চলে গেছে। তো আমরা বলছি যে তোমরা 22,000 লোক হায়ার করো। তারা বলছে যদি 22,000 লোক হায়ার করি তাহলে তোমাদেরকে এই বেতন দেওয়া যাবে না, এই ইনক্রিজ দেওয়া যাবে না, পেনশনের এতটুকু দেওয়া যাবে না, হেলথ ইন্স্যুরেন্স তোমরা দিতে হবে। তখন আমরা বলবো যে এক কাজ করো, প্রতি 2 জনে একজন হায়ার করো, তাহলে 11,000 হায়ার করা লাগবে না। সেই 11,000-এ তারা প্রায় 3 বিলিয়নের মতো সেভ করবে। সেই 3 বিলিয়ন তাহলে আমরা একটা সেভিং দিলাম তাদেরকে। তাইলে কি বোঝা গেল, আমরা যারা এখন সিটি এমপ্লয়ি, আমরা 11,000 লোকের চাকরিটা আমরা করব, বাকিরা যারা আছে এখনো সিটিতে 325,000 লোক কাজ করে। তো আমরা এখন সেই কাজটা ভাগাভাগি করি যারা যারা যেভাবে করছে। তো এইভাবে আমাদের যে কোনো বছরই আমরা যখন নেগোশিয়েট করি এইভাবে একটা পর্যায়ে আসতে হয়। এখানে আবার আমরা কি করি, যখন 5 বছরের কন্ট্রাক্ট শেষ করার পরেও আমরা আবার এটাকে কয়েক মাস বাড়াইয়া কিছু পার্সেন্টেজ আমরা রাখি, যেটা লোকাল ডিসক্রিপশনে, মানে আমি সিদ্ধান্ত নিব সেই টাকাটা কোথায় দেওয়া যায়, মেম্বারদেরকে দিব, কিন্তু আমি ব্যারি। যেমন এইভাবে আমরা অ্যানুইটি সৃষ্টি করছি, এইভাবে আমরা সার্ভিস ইনক্রিমেন্ট 3 year, 5 year, 8 year, 12 year, 15 year স্টেপে আপনি কিছু টাকা বেশি পাবেন, এগুলি ক্রিয়েট করছি। তো এগুলি ক্রিয়েট করতে হচ্ছে কি, মেম্বাররা মনে করে, মেম্বার কিন্তু ডিউজ দিতে হয় প্রত্যেক পে চেক থেকে, আমার মেম্বারের 34 টাকা করে দিতে হয়। এই যে টাকাগুলি দিচ্ছে তারা মনে করে যে এই বেনিফিটই তারা পাচ্ছে, যে আমি নেগোশিয়েট করি। আর এট দি সেম টাইম তারা যখন কোনো ডিসিপ্লিনারিতে যদি তারা পড়ে যে সুপারভাইজার কমপ্লেন করলো তাকে ফায়ার করতে চায়, তা আমরা সেখানে গিয়ে গ্রিভেন্স ফাইল করে আমরা এটাকে ফাইট করব। এখানে যদি আমরা না জিতি তাহলে আমরা অ্যাটর্নি আছে আমাদের, অ্যাটর্নির মাধ্যমে আরবিট্রেশনে যাব। তো আরবিট্রেশনে সাধারণত আমরা 80% কেস জিতে আসি। তো সাধারণত একটা লোকের যদি চাকরি যেতেও হয় খুব কঠিন, একবার সিটিতে চাকরি হয়ে গেলে 1 বছর পরে পার্মানেন্ট হয়ে যাওয়ার পরে খুবই কষ্ট এমপ্লয়ারের
তাকে ফায়ার করা। জি, অর্থাৎ নিরাপত্তার জায়গাটি হচ্ছে ইনশিওর করা যায়। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মোহাম্মদ করিম চৌধুরী, 1 মিনিট একটু ছোট্ট করে শুনবো যে এর আগে আমরা দেখেছি আন্দোলন হয়েছে, আপনারা অনেক বছর ধরে কাজ করছেন, নানান রকম পরিবর্তন হয়ে আজকের এই পরিস্থিতিতে এসেছে। বর্তমান তরুণ সমাজ আসলে কতটা সচেতন, একটু ছোট্ট করে। ধন্যবাদ। আমি মেজবের ওই প্রসঙ্গে, নেগোসিয়েশনের প্রসঙ্গে একটু কথা বলেই আমি ওখানে আসবো, যে নেগোসিয়েশনের ক্ষেত্রে আরেকটা যারা এক্সপার্ট নেগোসিয়েটর, যারা ওনার মতো এরকম এক্সপার্ট, আমাদের যারা নেগোসিয়েশন টিম থাকে, তারা আরেকটা জিনিস খেয়াল রাখেন, এমপ্লয়ার কোনো টাকা অন্যদিকে হাইড করে রাখছে কিনা, তাদের বাজেট, তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স শিট আমরা দেখি। দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে এমপ্লয়ার তাদের নিজেদের বাজেট, প্রাইভেট ক্ষেত্রে নিজেদের জন্য সিইওদেরকে বড় ধরনের বোনাস দিয়ে দিচ্ছে বছরের পর বছর, টাকা সরাইয়া অন্য জায়গায় ইনভেস্ট করতেছে, টাকা অন্য একটা নাম দিয়ে খাতে রাখে, যার ফলে আমরা যারা নেগোসিয়েট করি সেই ক্ষেত্রে আমরা তাদের ব্যালেন্স শিটটা খুব ক্লিয়ারলি দেখতে হয়। ব্যালেন্স শিটের টাইটেলটা একরকম আর টাকাটা আসলে কোথায় যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদেরকে জবাব, যদি আমরা পরস্পরের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল এবং গুড ফেইথ নেগোসিয়েশনের কথা বলে থাকি, যেটা এখন নিউ ইয়র্কের যে টাইলার ল যেটা বলে, টেইলর ল, তাই না, সেটা একদম ক্লিয়ারলি বলা আছে, ইট হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট, ইট হ্যাজ টু বি অন গুড ফেইথ উইথ ডেটা ড্রিভেন সিদ্ধান্ত। তো সেই ক্ষেত্রে আমরা দেখাই দিই, যেমন নিউ ইয়র্ক স্টেট এক সময় বড় ধরনের একটা বাজেট ব্যয় করতো কনসালটেন্ট হায়ার করার ক্ষেত্রে, মানে বিদেশি লোক, যাদেরকে হেলথ কেয়ার বেনিফিট দিতে হয় না, যাদেরকে লাইফ ইন্স্যুরেন্স দিতে হয় না, যাদেরকে পেনশন দিতে হবে না, তাদেরকে ছুটির টাকা দিতে হবে না, সিক লিভ দিতে হয় না, কোনো কিছুই দিতে হয় না, তাদেরকে শুধু কাজ করলে পয়সা পাবে ওই ভিত্তিতে নিয়োগ করে, অনেকটা স্লেভের মতোই তারা শুধু ক্যাশ টাকা নেয়, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, যার ফলে স্টেট দেখা যায় যে বড় ধরনের একটা অঙ্ক সেই ক্ষেত্রে ব্যয় করে, এবং তাদের ফিউচার লাইবিলিটি, যেটা আমার জন্য হেলথ কেয়ার, লাইফ ইন্স্যুরেন্স এবং আমার যে পেনশন, আমার অন্যান্য যেসব সুযোগ সুবিধা আমি যতদিন বেঁচে থাকবো এই আমার এমপ্লয়ার নিতে হবে, সেটা না নিয়ে তাদেরকে ক্যাশ টাকা দেওয়ার জন্য সেখানে একটা বড় অঙ্কের টাকা সেখানে সরাই রাখে। আমরা যারা নেগোসিয়েট করি তারা আইডেন্টিফাই করি, ওয়াই ইউ আর হায়ারিং দ্য আউটসাইড পিপল, উই ক্যান ডু দিস জব, সো ইনভেস্ট দিস মানি রাইট হিয়ার। সো ওই সময় নেগোসিয়েশনের টেবলে আমরা একটু ভালো পজিশনে থাকি, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ডিউ টু ডিপ্লোমেসি অ্যান্ড ডেটা ড্রিভেন পলিসি লেবার ইউনিয়ন উইন্স। আপনার কথায় আসছি, আমি মনে করি শুনবো, শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আমি মনে করি যে আজকের কর্মজীবী মানুষ সক্রিয়ভাবেই অনুধাবন করতে পারছে লেবার ইউনিয়নের প্রতি আসার জন্য, এবং লেবার ইউনিয়নের মধ্য দিয়ে যে মিডল ক্লাসের অগ্রগতি হচ্ছে, মিডল ক্লাসটা গড়ে উঠছে, যারা এদেশের ভবিষ্যতের প্রতি ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাদের ছেলেমেয়েরাই কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে এদেশের হাল ধরবে, সেই জিনিসটা আজকের এদেশের সাধারণ মানুষ বুঝতে পারছে। এবং অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ওয়ার্কিং হার্ড টু অর্গানাইজ সাউথ এশিয়ান অ্যান্ড আওয়ার কোয়ালিশন পার্টনার ইন আমেরিকা, সো উই ক্যান মুভ টুগেদার টু হেল্প ইচ আদার and take the country to the right direction. অসংখ্য ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মোহাম্মদ করিম চৌধুরী, মেজবাউদ্দিন, দুজনকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।